আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার হাতে যে ফোনটা দেখতেছেন এইটার দাম হচ্ছে করকরা 37,000 টাকা, যেটা শোনার পরে বুকের বাঁ পাশে একটু চিনচিন করছে। যাই হোক, এটা হচ্ছে Vivo V29E 5G। যদিও ভিভোর যে আগের বি সিরিজটা ছিল সেখানে হচ্ছে যে ইলাকায় তার একটা ছোটো ভাই লঞ্চ করতো, যেটা হচ্ছে বাজেটে বেস্ট ডিজাইন অ্যান্ড বেস্ট স্পেক নিয়ে আসতো। তো এইটা কেমন হবে, ডিজাইনে কেমন ছিল, ইভেন হচ্ছে এইটার ভিতরে মাল মশলা কেমন দিছে, এই সব কিছু হচ্ছে নারী নক্ষত্র বের করবো আজকের ভিডিওতে। তাই আপনারাও পাশে থাকেন যে এই ফোনটা আসলে কেমন ছিল। 37,000 টাকা আপনারা নেবেন কি নেবেন না সব কিছু হচ্ছে জানাবো। তাই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল ওপেন করে রাখবেন, অ্যান্ড এই ফোনটা পারচেস করতে চাইলে অবশ্যই ফুল ভিডিও দেখবেন। আর এই ফোনটি আমাদেরকে স্পন্সর করেছে M&ওয়ার্ল্ড। তাদের কাছে আপনারা ভিভো সহ সকল ব্র্যান্ডের স্মার্টফোন পেয়ে যাবেন, অ্যান্ড এই ফোনটি যদি তাদের কাছ থেকে পারচেস করেন নিশ্চিত ডিসকাউন্ট, অ্যান্ড আমার চ্যানেলে সাবস্ক্রাইবার হয়ে থাকলে স্পেশাল গিফটও পেয়ে যাবেন। এইটা বলতে হবে যে এই স্মার্টফোনটা সুন্দর অ্যান্ড গর্জিয়াস। তবে যারা হচ্ছে V27E দেখছেন তাদের কাছে এটা নতুন কিছু না, কেননা দুইটা অলমোস্ট সিমিলারই, যার ব্যাক পার্টে কিছুটা কাস্টমাইজ করা হয়েছে। অ্যান্ড এইটা কিন্তু সম্পূর্ণ প্লাস্টিক বিল্ড অ্যান্ড পলিকার্বনেট বডির একটা ফোন, অ্যান্ড এইটার উপরে এই যে ফ্রস্টেড টাইপের একটা ফিনিশ দেওয়া হয়েছে, যার জন্য এইটাতে ফিঙ্গার ক্যাচ করে না আর এটাতে দাগও পড়ে না। তবে 37,000 টাকা দামের একটা স্মার্টফোনে গ্লাস ব্যবহার করা হয় না, যেটা অবশ্যই খারাপ একটা দিক। আর এটার যে ক্যামেরা মডিউলটা আছে যেটা হচ্ছে কিছুটা উঁচু, যার জন্য ফ্ল্যাট সারফেসে রাখলে হচ্ছে যে দাগ পড়ে যাবে, যার জন্য একটু কেয়ারফুলভাবে ব্যবহার করবেন। আর এর ক্যামেরা মডিউলে ব্যবহার করা হয়েছে অরা লাইট, যেটা হচ্ছে আপনারা ছবি তুলতে গিয়ে ডিফারেন্ট লাইটিং কন্ডিশনে মানে লাইটটা সেট করতে পারবেন, যেটা আমার কাছে ভালো লেগেছে। আর এটার থিকনেস হচ্ছে 7.69 মিলিমিটার, আর এর ওয়েট হচ্ছে 190 গ্রাম। অ্যান্ড এটা যথেষ্ট লাইট ওয়েট অ্যান্ড হ্যান্ডি ফিল হয়, হাতে ভালোভাবে এঁটে যাচ্ছিলো অ্যান্ড দৌড়েও যথেষ্ট কমফোর্টেবল ফিল হয়। তবে এটার যে কর্নারগুলো এগুলো আমার কাছে কিছুটা এজি মনে হয়েছে, যার জন্য যখন শক্ত হাতে ধরবেন তখন হাতে কিছুটা লাগে। তবে এটার ওয়েট ডিস্ট্রিবিউশন আমার কাছে ভালো লেগেছে, মানে এক হাতে ভালোভাবে ব্যবহারও করতে পারতেছিলাম, ইভেন হচ্ছে লং টাইম ব্যবহার করেও তেমন কোনো প্যারা খায় নাই। তবে খারাপ লেগেছে যে বডিতে যথেষ্ট পরিমাণে জায়গা থাকার পরও এখানে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক দেওয়া হয় না, যেটা অবশ্যই খারাপ একটা দিক। এইখানে আরেকটা জিনিস খারাপ লেগেছে, যেটা হচ্ছে এই ফোনে সিঙ্গেল স্পিকার ব্যবহার করা হয়েছে। যদিও এটা যথেষ্ট লাউড অ্যান্ড ক্লিয়ার ছিল, বাট যেখানে 25 থেকে 30,000 টাকা প্রাইস পয়েন্টে অন্যান্য স্মার্টফোনে ডুয়াল স্পিকার দেওয়া হয়েছে, এখানে হচ্ছে সিঙ্গেল স্পিকার, যেটা অবশ্যই বেমানান। অ্যান্ড এখানে আপনারা দুইটি সিম অথবা একটি সিম একটি মেমোরি ব্যবহার করতে পারবেন। ডিজাইনটা যেমন তেমন, বাট এই ডিসপ্লেটা পুরাই জুস। এইটাতে ব্যবহার করা হয়েছে 6.67 ইঞ্চের একটি ফুল এইচডি প্লাস E4 অ্যামোলেড ডিসপ্লে, আর এর পিপিআই হচ্ছে 394 পিপিআই, আর এটাতে পানসোল ব্যবহার করা হয়েছে, যার জন্য দেখতে ভালো লাগে। তবে খারাপ লেগেছে যে এখানে ইন্ডিয়ান ইউনিটে কার্ভ ব্যবহার করা হয়েছে, আমাদের দেশেরটাই ফ্ল্যাট, কেননা আমরা বরাবরই ফোহেনলি। এমনিতে যথেষ্ট কালারফুল ছিল অ্যান্ড কোনো রকম শার্পনেস জনিত ঘাটতি ফিল করে নাই। পানসোলটা ছোট হওয়ার জন্য মিডিয়া কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স আর একটু বেশি ভালো লাগে। অ্যান্ড ভালো ব্যাপার যে অ্যামোলেড হওয়ার জন্য এখানে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট দেওয়া হয়েছে, যেটা অ্যাকুরেট ছিল, কিছুটা অ্যানিমেশন ঢিলে খেয়াল করেছে। আর এটা ভালো ব্যাপার যে এখানে 120 হার্টজের হাই রিফ্রেশ রেট দেওয়া হয়েছে, যেটা ভালোভাবেই টানতে পারতেছিল। ইভেন হচ্ছে ডে টু ডে মাল্টিটাস্কিংয়ে কোনো রকম লেটেন্সি খেয়াল করে নাই। তবে খারাপ লেগেছে এটা দিয়ে যখন আপনারা ভিডিও দেখবেন সর্বোচ্চ 1080p পর্যন্ত ভিডিও দেখতে পারবেন, সেটা ইউটিউব বা অন্যান্য প্ল্যাটফর্মে হোক। আর এটাতে প্রোটেকশন হিসেবে কি থাকছে সেটা জানতে পারে না, যদিও দেখলাম যে এখানে প্রোটেকশন আছে, তবে কোন জেনারেশন এরকম কোনো কিছু পাই নাই। আর এটার যে চিন অ্যান্ড বেজেল যেটা অবশ্যই ন্যারো রাখা হয়েছে, বাট এটার যে লোয়ার চিনটা আছে এটা যদি উপরেরটার মতো দেওয়া হইতো তাহলে দেখতে আর একটু বেশি ভালো লাগতো। আর এটা পিক ব্রাইটনেস হচ্ছে 1150 নিটস, যেটা অবশ্যই অনেকটা ব্রাইট অ্যান্ড কালারফুল। মানে এটা ইনডোর ইভেন হচ্ছে আউটডোরে ভালোভাবে ব্যবহার করতে পারতেছিলাম, কোনো রকম প্রবলেম হয় নাই। বাট যখন হচ্ছে ডিরেক্ট সানলাইটে ব্যবহার করবেন তখন কিছুটা প্রবলেম হইতে পারে। তো চলেন ক্যামেরা নিয়ে একটু কথাবার্তা বলি। এই ফোনটি রেয়ারে থাকছে ডুয়েল ক্যামেরা সেট আপ, যার মেইন ক্যামেরাটি হচ্ছে 64 মেগাপিক্সেলের মেইন সেন্সর, আর এটা হচ্ছে 8 মেগাপিক্সেল। আর এর ফ্রন্টে আসলেই পাচ্ছেন 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, অ্যান্ড এইটা দিয়ে আপনারা 1080p দিয়ে ভিডিও রেকর্ড করতে পারবেন। তো যদি এর পিকচারগুলো নিয়ে বলতে হয় তাহলে 37,000 টাকা দামের একটা স্মার্টফোনের তোলা ছবিগুলো এটা মনে হয় না। ছবিতে ডিটেলসের পরিমাণ কম লেগেছে আমার কাছে। ইভেন হচ্ছে এইটা দিয়ে যখন আপনারা পোর্ট্রেট মোডে ছবি তুলবেন এইচডি অ্যাকুরেটভাবে করতে পারে না। ইভেন হচ্ছে চুলের এরিয়াগুলো ছাইড়া দিতেছিল। ইভেন হচ্ছে আপনারা যখন ছোট কোনো সাবজেক্টে ফোকাস করবেন তখন হচ্ছে প্রবলেম করে।
ইভেন হচ্ছে লো লাইটে গেলে অনেক বেশি গ্রেনের দেখা পেয়েছি। আর সব থেকে বেশি যে জিনিসটা খারাপ লেগেছে সেটা হচ্ছে তারা যেইটা নিয়ে মার্কেটিং করতেছে, এটার ফ্রন্টে হচ্ছে যে 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দিয়েছে, ওইটাতে ডিটেলসের পরিমাণ খুবই খারাপ। আপনারা হচ্ছে ফ্রন্ট ক্যামেরাগুলো যদি ভালো করে দেখেন, এটা দিয়ে ছবি তুলে যখন আমি জুম করে দেখলাম, মানে ছবিগুলো ফেটে যাচ্ছিল, এরকম একটা অবস্থা। আর ফ্রন্ট পোর্ট্রেট নিয়ে বলতে গেলে এটার অবস্থা আরও জঘন্য, কেননা আমার চুলের এরিয়াগুলো যদি ভালো করে দেখেন যে একেবারে চুল সব ব্লার করে ফেলছে, ইভেন হচ্ছে অ্যাকুরেটভাবে এইচডি টেক করতে পারে না, যেটা হচ্ছে আমার কাছে প্রবলেম মনে হয়েছে। অ্যাটলিস্ট 37,000 টাকা দামের স্মার্টফোন থেকে আরেকটু বেটার আশা করেছিলাম। আপনারা ছবিগুলো দেখে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। পারফরমেন্স নিয়ে বলতে গেলে আন্ডার দ্য হুড এইটাতে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 695, যেটা হচ্ছে 6 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা। আর এইটাতে আপনারা র্যাম রোম ভেরিয়েন্টে পাচ্ছেন 8GB র্যাম অ্যান্ড 256GB ইন্টারনাল স্টোরেজ। আর স্টোরেজ টাইপ হচ্ছে UFS 2.2। অ্যান্ড স্ন্যাপড্রাগন 695 যথেষ্ট পাওয়ারফুল একটা চিপসেট। এটা দিয়ে আমি বেঞ্চমার্ক টেস্ট করেছি, যেটা হচ্ছে সিঙ্গেল করে 889 অ্যান্ড মাল্টি করে 2152 স্কোর করে, যেটা অবশ্যই বেটার একটা স্কোর। অ্যান্ড 8GB সুবাদে ডে টু ডে মাল্টিটাস্কিং, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং সব রকমের কাজ হচ্ছে ভালোভাবেই করে নিতে পারতেছিলাম, তেমন কোনো ল্যাগ বা হিকাপের দেখা পাই নাই। অ্যান্ড অ্যাপস ওপেনিং স্পিডও যথেষ্ট ভালো ছিল। তবে এইটার জন্য হচ্ছে যে আপনারা সোশ্যাল মিডিয়াতে হচ্ছে যে ইউটিউবে 1080pর উপরে ভিডিও দেখতে পারবেন না, ইভেন হচ্ছে 1080pর উপরে ভিডিও রেকর্ড করতে পারবেন না, যেটা হচ্ছে এই চিপসেট সাপোর্ট করে না। তাছাড়া যদি গেমিং নিয়ে বলতে হয়, এটা দিয়ে হচ্ছে যে গেম প্লে করতে পারবেন, তেমন কোনো রকম প্রবলেম পাই নাই। এটা দিয়ে হচ্ছে আমি অ্যাশপল 9 খেলেছি, কল অফ ডিউটি মোবাইল খেলেছিলাম, যেটা হচ্ছে হাই গ্রাফিক্সে ম্যাক্স ফ্রেম রেটও সেট করে খেলতে পারতেছিলাম। গেম প্লে যথেষ্ট ভালো ছিল, কোনো রকম ফ্রেম ড্রপের দেখা পাই নাই। অ্যান্ড অনেকক্ষণ খেলার পরে হচ্ছে যে কিছুটা হিটিং ইস্যু খেয়াল করেছি। অ্যান্ড এটা দিয়ে অ্যাশপল 9 খেলেছিলাম, অ্যাশপল 9ও ভালোভাবে খেলতে পারতেছিলাম, তেমন কোনো ফ্রেম ড্রপ দেখা পায় নাই। বাট যারা হচ্ছে অনেক বেশি হেভি গেম প্লে করেন তাদের কিছুটা প্রবলেম হতে পারে। তাছাড়া এমনিতে যারা টুকিটাকি গেম প্লে করেন, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং করেন, তাদের জন্য এইটা নিয়ে কোনো রকম প্রবলেম হবে না। তবে এখানে যদি স্ন্যাপড্রাগন 778G দেওয়া হতো তাহলে আরেকটু ভালো হতো, আর এটার থেকে বেটার একটা আউটপুট পাওয়া যাইতো। সফটওয়্যার পার্টে এইটাতে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড 13 আউট অফ দ্য বক্স FuntaSWitch 13। FuntaSWitch 13 নিয়ে বলতে গেলে যেটা একটা সময় ক্লিন অ্যান্ড ব্লোটওয়্যার ফ্রি ছিল, এটাতে হচ্ছে ব্লোটওয়্যারের অভাব নাই। এটাতে হচ্ছে অনেক বেশি প্রি ইনস্টল অ্যাপ আছে, যেগুলো অনেকগুলো আনইনস্টল করা গেলে অনেকগুলো হচ্ছে আনইনস্টল করা যায় না। অ্যান্ড এটার জন্য হচ্ছে যখন ডে টু ডে মাল্টিটাস্কিং করতেছিলাম তখন হচ্ছে অ্যাডটেডের দেখা পেয়েছি, তবে বাগবাল্লুকের দেখা পাই নাই। এগুলোর জন্য যে ল্যাগ বা হিকাপ দিতেছিল এরকম কোনো কিছু করে নাই। অ্যান্ড ভিভো হচ্ছে সফটওয়্যার আপডেট দেয়, অ্যান্ড স্ন্যাপড্রাগনের চিপসেট থাকার জন্য সফটওয়্যার আপডেটটা টাইম মতো পেয়ে যাবেন। আর এর ব্যাটারিতে ব্যবহার করা হয়েছে 4800 mAh ব্যাটারি। যদি এর ব্যাটারি ব্যাকআপ নিয়ে বলতে হয় তাহলে যারা রেগুলার ইউজার আছেন, যেমন হচ্ছে ডে টু ডে মাল্টিটাস্কিং, ছবি তোলা, মুভি দেখা, অনলাইন ক্লাস এইসব কাজ করেন, তারা হচ্ছে যে একদিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। বাট যারা হচ্ছে হেভি ইউজার, গেম প্লে করেন, 120 Hz ব্যবহার করেন, তাহলে একটানা গেম প্লে করলে 6 থেকে 6.5 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পেয়ে যাবেন। তবে চার্জ নিয়ে চিন্তার কোনো কারণ নাই, কারণ এটার বক্সে দেওয়া হয়েছে 44 ওয়াটের একটা ফাস্ট চার্জার, যেটা দিয়ে এই ফোনটা 0 to 100% হইতে 55 থেকে 1 ঘন্টার মতো সময় নেয়। তো এখন হচ্ছে 37,000 টাকা প্রাইস পয়েন্টে এই ফোনটার ভালো দিক খারাপ দিক সবকিছু হচ্ছে আপনাদের সাথে শেয়ার করেছে। এখন হচ্ছে আপনারা ডিসাইড করবেন যে আপনাদের আসলে কোনটা দরকার। তবে 37,000 টাকা প্রাইস পয়েন্টে এই ফোনটা কখনোই ভ্যালু ফর মানি একটা স্মার্টফোন না, কেননা এই প্রাইস পয়েন্টে এটা থেকে বেটার স্পেকওয়ালা স্মার্টফোন আছে। যেখানে 37,000 টাকা দিয়ে হনরের যে একটা স্মার্টফোন আছে, হনর X9A, সেটাতে কিন্তু কার্ভ দেওয়া হয়েছে। এটাতে যদি কার্ভ দেওয়া হইতো তাহলে এটা একটা বেটার চয়েস হইতো আমার মতে। আর যারা হচ্ছে আনঅফিসিয়াল স্মার্টফোনের উপরে ভরসা আছে, তারা হচ্ছে চোখ বন্ধ করে 37,000 টাকা দিয়ে হচ্ছে বেটার একটা স্মার্টফোন পেয়ে যাবেন। বাট অফিসিয়াল স্মার্টফোন কিনতে গেলে এই প্রাইস পয়েন্টে এই স্পেকওয়ালা স্মার্টফোন নাই। আপনারা হচ্ছে এটা তাহলে দেখতে পারেন।